চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, রেশন দুর্নীতির টাকা দুবাইতে খাটানো হতো। কিভাবে? বারিক বিশ্বাস, থ্রু বারিক বিশ্বাস দুবাইয়ে টাকা পাচার করে দিয়েছে বারিক বিশ্বাস। নানা রকম তথ্য উঠে আসছে, কি দেশে টাকা লগ্নির তথ্য আছে তাদের কাছে, দুবাইয়ে সম্পত্তির নথি আছে বারিকের। এইসব নথি, এইসব সূত্র কিভাবে মিলছে? অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জানাতে পারবেন অমিত। এবং মঙ্গলবার যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বারিক বিশ্বাসের ফ্ল্যাট এবং অফিসে, এবং সেখানে তল্লাশি অভিযান চালাতে গিয়ে প্রায় একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছিল। সেই নথির মধ্যে 22টি, ইডি সূত্রে খবর, প্রায় 22টি সম্পত্তি তারা ডিড বা সংক্রান্ত নথি তারা পেয়েছেন। তার মধ্যে একটি নথি দুবাইয়ের সম্পত্তি সংক্রান্ত, এমনটাকে ইডির তরফে দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকেই ইডির মনে প্রশ্ন আসছে, তাহলে কি বারিক বিশ্বাসের মাধ্যমেও দুবাইতে কোনোভাবে রেশন দুর্নীতির টাকা লগ্নি করা হয়েছে? কারণ বাকিবুর রহমানকে যখন প্রথম গ্রেপ্তার করা হয়েছিল রেশন দুর্নীতি মামলাতে, সেই সময় তারও দুবাইয়ে তার সম্পত্তি নথি সহ তার হোটেল ব্যবস্থা পাওয়া গেছিল। সেখানে তদন্ত করতে গিয়ে বা চার্জশিট তারা যখন দাখিল করেছে, সেক্ষেত্রে দুবাইয়ে লগ্নির কথা তারা স্পষ্ট করেছিল। এবার কিন্তু বারিক বিশ্বাসের ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি করে চালাতে গিয়ে দুবাইয়ের নথি পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে তাদের মনে আবারও প্রশ্ন শুরু করছে, তাহলে কি বারিক বিশ্বাসের মাধ্যমেও ভুল পথে টাকা, রেশন দুর্নীতির টাকা দুবাইয়ে লগ্নি হয়েছে? পুরো তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে ইডির তরফে। আগামীকাল তিনি যদি হাজিরা দেন, তাহলে আরো স্পষ্ট হতে পারবেন ইডি আধিকারিকরা। কতদূর? ধন্যবাদ। নিকাশি নালা চাই বড় আয়, তাই বিক্ষোভ দেখানো হচ্ছে নিকাশি নালার দাবিতে। তা না হলে তাদের হাল বেহাল। নিকাশি নালা যদি না থাকে তাহলে টানা বৃষ্টিতে জল জমবে, তখন একেবারে জলমগ্ন হয়ে পড়বে। আর সেই জন্যই বড় আয় রাস্তার পাশের নিকাশি নালা তৈরির দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। নতুন রাস্তা করা হচ্ছে, কিন্তু রাস্তার পাশে নিকাশি নালা কোথায়? প্রণব, যখন বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, আমার প্রতিনিধি প্রণব আমার সঙ্গে রয়েছেন, যখন বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, তখন প্রশাসন কি কোনো সদুত্তর দিতে পারছে যে নিকাশি নালা করা হচ্ছে না কেন? না দেখো, সেই সদুত্তর না পেয়েই কিন্তু আজকে বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধের পথে নেমেছে। এবং তাদের দাবি, যখন এই ঠিকাদারি সংস্থা যারা রাস্তা তৈরি করছে সেই সময় বলেছিল যে রাস্তার দুধারে তোমার নিকাশি নালার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এখন প্রায় সম্পূর্ণ রাস্তার দিকে। সেই জায়গা থেকে কিন্তু বর্ষার সময় বৃষ্টির জলের মধ্যে দিয়েই কিন্তু গ্রামবাসীদেরকে যেতে হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে অভিযোগও জানিয়েছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। তার ফলে আজকে কিন্তু তোমার কাতুরের কাছে, তোমার বড়োয়ার কাতুরের কাছে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এবং যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা করা হবে, কারণ জল রাস্তা যেহেতু উঁচু হয়ে গিয়েছে এবং তোমাদের রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে, সেই কারণে কিন্তু সেই জলের মধ্যে দিয়েই যেহেতু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, সেই অসুবিধাটার জন্য কিন্তু তারা ব্যবস্থা করা হবে শীঘ্রই বলেছেন বলে কিন্তু দাবি। ধন্যবাদ। চুঁচুড়ার একটি পার্কের ছবি দেখাই আপনাদের, যে পার্ক শিশু উদ্যান নামে পরিচিত। দেখুন, পার্ক মানে সেখানে খেলাধুলা হবে, জটলা হবে, সেটাই তো স্বাভাবিক। তো এই জটলার কাছে গিয়ে কি দেখা গেল দেখুন। আসলে এই পার্কে অন্ধকার বাড়ে, নেশা চড়ে, মদ আর গাঁজার আসর বসে এই পার্কে। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমনাথ, কেউ কি দেখার নেই? প্রশাসন জানে না? কেউ কমপ্লেন করেননি? নিশ্চয়ই করেছেন। তারপরেও কিভাবে এখানে মদ গাঁজার আসর চলে? দেখো অতনুদা, তোমাকে প্রথমেই দেখাবো, এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিনের সমাধি। আজ ওনার আজকে জন্মদিন, আজ জন্মবার্ষিকী। এই আজকের দিনেই এখানে লোকজন আসে। বাকি তোমাকে দেখাবো যে এই যে পার্ক ভগ্ন দশা হয়ে রয়েছে, লাইট জ্বলে না। তারপরে এখানে সন্ধ্যেবেলা হলে বাইরের লোকেদের, বাইরের যারা আছে, বাইরের মানুষের স্থানীয় বাসিন্দারা বলছে বাইরের থেকে মানুষেরা, দুষ্কৃতীরা আসছে এবং বিভিন্ন এখানে নেশা, মদ গাঁজা নেশার একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশে এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকবার জানিয়েছে যে এই যে শিশু উদ্যান, এই বাচ্চাদের জন্য যে পার্কটি করা হয়েছিল, এই পার্কটা যাতে বাচ্চাদের যে চলার মতো, বাচ্চাদেরা যারা এসে খেলাধুলা করবে বা আশেপাশে যারা বাচ্চারা আছে তারা আসবে, এসে এখানে বসবে বা খেলাধুলা করবে, সেই পার্কের মতো যোগ্য হয়ে ওঠা দরকার ছিল।
কিন্তু এখানে নেশার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সন্ধে হলে এখানে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা বারবার জানানোর পরও তারা বলছে যে এই যে নেশা মুক্ত এই যে জায়গাটা, নেশার একটা পরিবেশ তৈরি হচ্ছে রোজ সন্ধে হলেই, এটা বন্ধ হওয়া দরকার। অতনুদা, ধন্যবাদ। উনি তো বয়স্ক মানুষ, উনি কিছুই করে না, খালি ফুল পারে আর একটা জঙ্গলও কাটে না, আর বছরকে বছর এমনি জঙ্গল পড়ে থাকে, ওরা কোনো দেখভালই করে না। এই এত বড় পার্কটা আছে, এইখানটা একটা রাস্তা বানায়নি, এইখান থেকে পুরো কাঁচা রাস্তা, মানুষ ঢোকেই না। নেশা ভাঙ কারা করে? বাইরে থেকে আসে? নেশা ভাঙ বাইরের ছেলেও করে, পাড়ার ছেলেও করে। পাড়ার ছেলে মদ আর একটুখানি ওই গ্যাঁটা খায়। আচ্ছা, এবার রাত্রিরে বাইরের ছেলেরা ঢোকে, খুলাই তো পড়ে থাকে। সারা বছর জঙ্গলে ঢাকা, মাঝে একটা এখানে শিশু উদ্যান গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আপনারা দেখতে পাবেন যে অর্ধেক কাজ হয়ে থেমে আছে। যেটুকু কাজ হয়েছিল তারও যে গ্রানাইট এইসব খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, কোনো হদিস নেই। আর সন্ধ্যা হলে তো এখানে একদম অসামাজিক কার্যক্রমের একদম পীঠস্থান হয়ে ওঠে। তো এটাই আক্ষেপের যে যার দানে আমরা সমৃদ্ধ, ইমামবাড়া হাসপাতাল থেকে মহসিন কলেজ আমরা শিক্ষা স্বাস্থ্যে উপকৃত, তার প্রতি আমরা এইটুকু শ্রদ্ধা জানাতে পারি না। প্রশাসনের দায়িত্ব এটা নয়, এটা ইমামবাড়া কর্তৃপক্ষ এবং হেরিটেজের আন্ডারে চলে গেছে। আর তারা সমস্ত ব্যবস্থাতেই করেন, আমরা যখন আমাদেরকে বললাম আদুরার মল্লপাড়ার 15টি পরিবার পড়েছেন বিপাকে, কারণ তারা থাকেন বাঁকুড়ায় দ্বারকেশ্বরের একেবারে পাড়ে। বর্ষা এবার দক্ষিণবঙ্গে ঢুকে গেছে, বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি। এই বর্ষার সিজনটা কাটাতে পারবেন তো তারা? কারণ একেবারে নদী পাড়ে রয়েছেন এবং বাঁকুড়ার এই খরস্রোতা নদীগুলোর জলের স্তর বাড়ছে, আতঙ্কে রয়েছেন তারা। যাচ্ছে আমাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে, দিয়ে গেছে বস্তা, এগুলো তো সব ভড়কিলি চলে যেতেও পারে। এখন বান হয় নাই, তাই ঢালাই করে দিলে তো ভালো করতে, বোল্ডার দিয়ে ধসকি দিচ্ছে। তো গতবারও দিয়ে গেছিল, সব জলে চলে গেল হড়কি, নদীর দিকে ঝুলছে সব কিছু, বাদা ঘর তাকি বসে তাকি সবকে জড়া পুটলি করে নিয়ে এই জলের বানের ভয়ে। আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে আমার প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, বোল্ডার দিয়ে যদি কোনোভাবে স্থায়ী একটা সমাধানের রাস্তা বার করা যায়, বোল্ডার দিয়ে যদি রাস্তাগুলো মানে পাড়গুলো যদি বাঁধাই করা যায়, তাহলে কি সত্যি এই খরস্রোতা নদী আটকানো সম্ভব হবে? অন্তত গ্রামের মানুষ তো তাই মনে করছে না। যদি তাই হয়েই থাকে, তাহলে সেখানে প্রশাসন কেন সে কাজ করে দিচ্ছে না? একেবারে এই প্রশ্নটাই গ্রামের মানুষ করছেন যে বারে বারে এই এলাকায় বন্যা হচ্ছে, দ্বারকেশ্বর নদী খরস্রোতা হলেও যখন বন্যা আসে তখন কিন্তু দুকুল ছাপিয়ে প্লাবন হয়, এবং এই যে ঘরবাড়িগুলো তুমি দেখছো, সেই ঘরবাড়িগুলো কিন্তু এবারে আশঙ্কা রয়েছে যে কোনো সময়তে নদীর গর্ভে চলে যেতে পারে। গত বছর যে বন্যা হয়েছিল সেখানেও তার পাড় ভেঙেছে এবং যে নদীগর্ভ, সেই নদীগর্ভে তলিয়ে গেছে চাষের জমি সহ গাছপালা। এবার এই 15টি পরিবার তারা আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে এই খরস্রোতা দ্বারকেশ্বর নদীর গর্ভে চলে যেতে পারে। এই 15টি পরিবারকে সেই আশঙ্কাতে তারা কিন্তু দিন গুনছে বলা চলে। এবং এই যে বর্ষা শুরু হয়েছে, নদীর জল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, দ্বারকেশ্বর নদীর গর্ভে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিন্তু প্রশাসনিক নজরদারি, প্রশাসনকে বারবার ধরে জানানোর পরও যেভাবে বালির বান দেওয়া, বালির বস্তা দেওয়া, সেই বালির বস্তা দিয়ে তারা দায় সেরেছেন। তারা দাবি করছেন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে করতে এই যে 15টি পরিবার, সেই 15টি পরিবার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে এই এলাকাবাসীর। এবং সেখানেই প্রশ্ন উঠছে, কেন বারে বারে পোস্ট করা হলো, জানানো হলো, তারপরও কেন এই ধরনের পরিকল্পনা করা হয়নি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন বন্দোবস্ত করা হলো না, সেটা নিয়েই প্রশ্ন চিহ্ন উঠছে এই মুহূর্তে। ধন্যবাদ প্রিয়ব্রত। হয়নি, এই কিছুদিন বৃষ্টিটা একটু পরিমাণ বাড়লো। তার আগে একটা প্রস্তুতি দপ্তর নিয়েছেন, তারা বালি বস্তা প্যাকিং করে যাতে ধস না নেমে যায় বা পাড়গুলো যাতে বাঁধানো যায়, তার একটা ইরিগেশন দপ্তর নিয়েছেন। হঠাৎ করে বৃষ্টিটা আসার ফলে এটা একটা সমস্যা হয়েছে। আমরা কথা বলছি দপ্তরের সাথে, নদীও বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, যত শীঘ্র সম্ভব আমরা যাতে কিছু ব্যবস্থা নিতে পারি আমরাও নজর রাখছি। সুন্দরবনের হিঙ্গলগঞ্জে একেবারে দিনে দুপুরে কোনো লুকিয়ে চুরিয়ে ব্যাপার নয়, একদম সবার সামনে আর্থুবার নিয়ে এসে মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছে। কে ভরাট করছেন? না, পুকুর ভরাট করছেন শেখর মণ্ডল নামে এক ব্যক্তি, স্থানীয়। তার স্ত্রী, তার সঙ্গে আমরা যোগাযোগ করি,
তিনিও মেনে নিচ্ছেন হ্যাঁ পুকুর ভরাট করা হচ্ছে। আর কি বলছেন তিনি, শুনুন। পুকুর ভরাট করা তো বেআইনি, আপনারা ভরাট করছেন কেন? ভরাট করছে না, এখানটাও এই মায়ের মন্দিরে পুজো হয়, এই সেই পুজোগুলোকে এইটুকু জায়গা ভরাট, ওদিকে ভরাট হচ্ছে না তো। এই তো দেখছি তো পুরো, এই তো মাটির তো পুরো একদম পুকুরের মধ্যে ফেলছে জেসিবি দিয়ে, দেখা যাচ্ছে আট মোমার দিয়ে এগুলো ফেলছে, এগুলো ফেলাই ছিল, ওখান দিয়ে মাটিগুলো তুলে একটা লেভেল করছে আর কি। ও পুকুরটা পুকুরে থাকবে, এবার ওখান দিয়ে মাটি নিয়ে লেভেল করছে, এখানটা মেলা হয়, বড় মায়ের পূজা হয়, মায়ের তার জন্য অনেক বাচ্চা আছে, এই জন্য এখানে এখানটা একটু লেভেল করা হচ্ছে, মাটিগুলো খুব বন্ধ করা হচ্ছে। আমার সহকর্মী অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, বেআইনি কাজ করছেন, এদিকে ভগবানের দোহাই দিচ্ছেন। হ্যাঁ দেখো অতনুদা, এটাই একদম সত্যি যে এই যে একদম হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া গোবিন্দকাটি পঞ্চায়েতের পঞ্চপল্লী এলাকা, সেখানে একদম রাস্তার ধারে দিনে দুপুরে পুকুর ভরাট করছে, আট মোবার দিয়ে পুকুর ভরাটের কাজ চলছে। এবার আমরা যখন সেই শেখর মণ্ডলের খোঁজ করি, তখন শেখর মণ্ডলের বাড়ি ছিল না, তাকে পাই না। তার স্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করি, নীলিমা মণ্ডল, তিনি কিন্তু স্বীকার করে যে পুকুরটা ভরাট করা হচ্ছে, কিন্তু দোহাই দেয় যে পাশে মন্দির আছে, মন্দিরে লোকজন আসে, মন্দিরে পুজো দিতে আসে, সেই জন্য এখানটায় ভরাট করা হচ্ছে। তার মানে মন্দিরের দোহাই দিয়ে পুকুরটা ভরাট করা হচ্ছে। এবার পুকুরটা ভরাট হয়ে গেলে মন্দিরের কাজে লাগবে কি, সেখানে কোনো প্রমোটিং হবে কি, বাড়ি হবে, সেটা পরের বিষয়। যদিও এই বিষয় আমরা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির যে সভাপতি শহীদুল্লাহ গাজী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে কোনো রকম বেআইনি কাজ করা চলবে না, একদম মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, এবং তিনি বিএলআরও কে সঙ্গে নিয়ে দেখা যাক তাহলে পঞ্চায়েত সমিতি কি পদক্ষেপ করে, আমাদের নজর থাকবে। অনুপম, সরকারের নিয়ম অনুযায়ী তো এখন পুকুর খনন বন্ধ করা হয়েছে। আমরা যেখানে অনেক জায়গায় করেছি, আমরা বিআরআর মাধ্যম দিয়ে আমরা এগুলো বন্ধ করছি। এই ঘটনাটা আমাদের জানা নেই, যদি যেহেতু আপনারা দেখাচ্ছে শুনলাম, নিশ্চয়ই এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, আমাদের বিআরআর সাহেবের সঙ্গে আমাদের পুরসভার মিটিং আছে, আমাদের স্থায়ী সমিতির মিটিং আছে, আমরাও কিন্তু আগে এগুলো ঘটতে গেলে অ্যাকশন নিয়ে জানাবো। নামখানার উত্তর চন্দনপিড়িতে দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল, আর যখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যখন টানা বৃষ্টি হয়ে চলেছে, তখন সেই রাস্তার কি হাল হতে পারে একবার ভাবুন। মানুষ বলছেন যে তারা দীর্ঘদিন ধরে বলে এসেছেন, কিন্তু প্রশাসনের কারো কোনো হেলদোল নেই। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কেন হেলদোল নেই? এই রাস্তাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি রাস্তা। হ্যাঁ দেখো, নামখানার যে উত্তর চন্দনপিড়ি যে গ্রাম, সেই গ্রামের যে রাস্তাটা যে এই এতদিন ধরে যে প্রায় 5 বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে, তার খবর হয়তো প্রশাসনের কাছে নেই। সেই কারণেই হয়তো এই ঘটনা কিন্তু যে গ্রামের মানুষরা কিন্তু দুর্ভোগের শিকার। পরিস্থিতি যেটা হলো যে এই যে গ্রামের উপর দিয়ে একটা ব্রিজ গিয়েছে এবং ব্রিজ তৈরি হয়েছে, নামখানা যে পচামড়ি খাল রয়েছে তার উপরে একটা ব্রিজ নির্মাণ হয়েছে। এই রাস্তাটা কিন্তু একটা সময় ইটের রাস্তা ছিল, এবং এই যে ব্রিজ নির্মাণ হওয়ার পর এই রাস্তাটাকে ইট তুলে নেওয়া হয়। অর্থাৎ তারপর যেটা দেখা গেল গ্রামবাসীদের অভিযোগ, তারপরে কোনোভাবে কিন্তু ইট আবার নতুন করে দেওয়া হয়নি, এবং সেই কারণে প্রায় 5 বছর ধরে একইভাবে এই দুর্ভোগ কিন্তু তারা নিয়ে আসছে। এই মুহূর্তে বর্ষাকাল, তুমি এটা বলছিলে, চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। রাত্রেবেলা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে কাঁধে করে নিয়ে হাসপাতালে যেতে হয়। শুধু তাই নয়, যে গ্রামের যে প্রায় 200টির মতো পরিবার রয়েছে, তাদের যে ছেলেপুলেরা রয়েছে, তারা যে পড়াশোনা করতে যায়, বিভিন্ন যে স্কুল রয়েছে, সেখানে কিন্তু এই বর্ষাকালে কিন্তু তারা নাজেহাল পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মৌখিকভাবে জানানো হয়েছে এবং লিখিতভাবে গ্রামবাসীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টা তাদের নজরে ছিল না, বিষয়টা নজরে এসছে, তড়িঘড়ি এই রাস্তার কাজ হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। অতনু, ধন্যবাদ বিশ্বজিৎ। এই ব্রিজের নিচে আগে রাস্তা ছিল, আমাদের ইটের রাস্তা ছিল, মোটামুটি ব্যবহার করা যেত। তবে ব্রিজ হওয়ার পরে এই রাস্তাটা ভেঙে নষ্ট করে দিয়েছে। সামনে হাই স্কুল রয়েছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ICDS আছে,
এগুলো বহুত ছেলে মেয়ে যাতায়াত করে। অসুস্থ হয়ে পড়লে একমাত্র কাঁধে করে তুলতে হবে, ব্যবহারযোগ্য করার মতো আপাতত হয়ে যাক। এটা কতদিন থেকে এরকম হয়ে রয়েছে? 5-7 বছর। কতটা সমস্যা হয় আপনাদের? সমস্যা তো হবে, প্রচন্ড সমস্যা। এটা তো একটা সময় ইটের ছিল। হ্যাঁ, আগে ইটের ছিল। মাটির হলো কি করে? কি ওই কেটে রাস্তা তৈরি করছে এই ব্রিজটা করার পর। হ্যাঁ হ্যাঁ। 150-200 ফ্যামিলির যাতায়াতের মানে মেন যেটা রাস্তা আমাদের কানেক্টিভিটি, এটাই হচ্ছে আমাদের ব্রিজের নিচ থেকে ওঠার রাস্তা, মেন রাস্তা। ব্রিজটা হয়ে যাওয়ার পরে আমাদের অনেক আশা ভরসা দিয়েছিল এদিক থেকে ভালো রাস্তা হয়ে যাবে, কিন্তু আমরা সুবিধার থেকে অসুবিধাটা বেশি অনুভব করছি। আমরা অনেকবার বলেছি মৌখিকভাবে যে আমাদের এই রাস্তাটা একটু দেখুন, বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি, ঠিক আছে বলে আজকের 4-5 বছর ব্রিজ হয়ে গেল, কিন্তু রাস্তাটা আর হলো না। যে কোনোভাবে আমাদের যেন চলার মতো হয়ে যায়, একদম খুব ভালো হবে এরকম দরকার নেই, মোটামুটি চলার যাতায়াতের হয়ে যায় যেন। ব্রিজের তলা দিয়ে যে রাস্তাটা গেছে, আমি আমার কাছে খবর নাই, আপনি বললেন আমি খোঁজ নিয়ে দেখছি, যদি 100-150 মিটার থাকে আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে করে দেবো। হাড়োয়ার একটি স্বাস্থ্যকেন্দ্র, সপ্তাহে 3 দিন ডাক্তার আসেন, বাকি দিন ডাক্তারের দেখা আপনি পাবেন না। তাহলে বাকি দিন চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া হয়? কেন গ্রুপ ডি কর্মীরা আছেন, গ্রুপ ডি কর্মীদের ভরসাই চলে। অর্থাৎ কোন ওষুধ খাবেন, কোন ওষুধ কমানো হবে, কোন ওষুধ বাড়ানো হবে, এরপরে কিভাবে চিকিৎসা পদ্ধতি হবে, কোন টেস্ট করাতে হবে কিনা, হাসপাতালে রেফার করাতে হবে কিনা, এই সব সিদ্ধান্ত তাহলে গ্রুপ ডি কর্মীরাই নেন। কি বলছেন ওরা? দিদিমণি আছেন হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি স্যারও আসেন, তো চিকিৎসা খুব ভালোই করেন। আমরা চাইছি ফার্স্টের চিকিৎসা মানে কিছু হলে খুব ভালোই হয়। যেমন গ্রামের ভিতরে ধরুন মাথা ফেটে গেল, হঠাৎ করে পা কেটে গেল, ধরুন 10টা থেকে 12টা 1টা পর্যন্ত এনারা আছেন, তারপর হসপিটাল পুরো বন্ধ। যখন এই প্রথম এইগুলো হয় আমরা তখন ছোটই ছিলাম, তখন ভেবেছিলাম যে একটা ভালো পরিষেবা দেওয়া হবে, কিন্তু ধীরে ধীরে কি কারণে যেটা হয়ে গেল আমরা বুঝতে পারছি না। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এখানকার বলবো উদাসীনতা এই হাসপাতালের প্রতি। গ্যাসের ওষুধ দিতে এসেছিল। আপনাকে এখানে পেশাব দেখলো? হ্যাঁ, পেশাব দেখে। কে দেখলো পেশাব? ওই যে কি ওই ভদ্রলোক আমি চিনি তো, ডাক্তার একজন দেখে। ডাক্তার দেখলো? হ্যাঁ। না ডিগোবর স্টাফ? ওটা ওই সেই ডিগ্রুপের স্টাফ না কি, ওই ডিগ্রুপের স্টাফ হ্যাঁ পেশাব দেখলো? হ্যাঁ। আর প্রেসক্রিপশন কে লিখলো, ওষুধ কে লিখলো? মেশিনে যে খোলের যে ডাক্তার আছে উনি লিখে। তারপরে মানে আপনাকে ওষুধ দিল কে? ওষুধ দিয়েছে এই সঞ্জয়, সঞ্জয় কে? ওই সঞ্জয় ঢালেই গ্রামের বাড়ি, আমাদের গ্রামে। ও ডিগ্রুপের স্টাফ? আমার সহকর্মী জিয়াউল আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, কোনো রকম কাউকে অসম্মান না করেই বলছি, একজনের কাজ যাবতীয় সব কিছু দেখা, হেল্প করা, চিকিৎসককে হেল্প করা, এবং তিনি একজন কর্মী, গ্রুপ ডি স্টাফ। আরেকজন যিনি ডাক্তার, যিনি অনেকগুলো বছর ধরে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়েছেন, কোন রোগের কি ট্রিটমেন্ট হয় সেটা তিনি জানেন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা দেখার কাজ করেন তিনি, সে অনুযায়ী রোগী রেফার করেন। এই দুজন তো এক হতে পারেন না, আর সেই জন্য ডাক্তারের জায়গা কখনো গ্রুপ ডি নিতে পারেন না। তো এই স্বাস্থ্যকেন্দ্রে 3 দিন ডাক্তারবাবু থাকেন, বাকি 3 দিন গ্রুপ ডিরাই তো ডাক্তারবাবু হয়ে কাজ চালিয়ে দিচ্ছেন, কিভাবে? একদম দেখো, এই ধরনেরই অভিযোগ এলাকার মানুষের, কিন্তু বাইরে থেকে মনে হবে তোমাকে একটু হাসপাতাল অর্থাৎ এই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে মিনাখার ব্রাহ্মণচকে স্বাস্থ্যকেন্দ্র, এটি মূলত সামনে থেকে দেখলে মনে হবে খুব ঝা চকচকে রং চং করা, তাহলে ডাক্তারও ভালো থাকবে, কিন্তু বাইরে থেকেই শুধু শুধু ঝা চকচকে রং চং করা, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে তেমন কিছুই নেই। অর্থাৎ এখানে মাত্র একজন ডাক্তার আসে, তাও সপ্তাহে 3 দিন, তার সময় হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত, এবং বাকি সময়টা সকালে বিকালে এবং যে বাকি 4 দিন রয়েছে সপ্তাহে, সেগুলো একেবারে গ্রুপ ডি কর্মীরাই সেই ডাক্তারের চেয়ারে বসে রোগী পেশেন্ট দেখছেন। এবং কখনো হয়তো কোনো মানুষের হয়তো যেহেতু এলাকায় পুরোটাই হচ্ছে জলজমি এলাকা, ফলে প্রচুর মানুষের সাপে পোকামাকড়ে কামড়ায়, তখন তারাও ছুটে যায় হাসপাতালে, কিন্তু তখন তাদের চিকিৎসা করায় এই গ্রুপ ডি কর্মী। তাদের নিরুপায়, তারা কোনো সেখান থেকে মিনাখা বা হাড়োয়া হাসপাতালে যেতে গেলে প্রায় ঘন্টাখানিক সময় লাগে, ফলে তারা বাধ্য হয়ে
এই ব্রাহ্মণচক হাসপাতালের উপরে নির্ভরশীল, কিন্তু বাইরে থেকে ঝা চকচকে সবাই যেন ডাক্তার থাকে, কিন্তু ভিতরে গিয়ে দেখা যাচ্ছে চকচকে হাসপাতালের ভিতরে গিয়ে দেখা যাচ্ছে ডাক্তারের চেয়ারে বসে রয়েছেন একজন গ্রুপ ডি স্টাফ। তিনিই ধন্বন্তরী, তিনিই শেষ কথা, তিনিই সিদ্ধান্ত নেবেন কিভাবে চিকিৎসা হবে, রোগী কোন ওষুধ খাবেন। কেন না ডাক্তার 3 দিন আসেন। কেন 3 দিন আসেন না বিএমওএইচের সঙ্গে যখন যোগাযোগ হলো তখন তিনি বলছেন হ্যাঁ ডাক্তারের সমস্যা একটা আছে, ডাক্তার কম, সেই জন্যই 3 দিন ডাক্তার আসে। ডাক্তারবাবু ওখানে প্রতিদিনই আসেন, কোনোদিন হয়তো ডাক্তারবাবু হয়তো একটু লেট হয়ে যেতে পারে। আর ওটা তো নন বেডেড পিএসসি, মানে ওখানে শুধু ওপিডি চলে। বর্ষাকালে জঙ্গল বাড়ছে, আমরা বারবারই পরিষ্কার করাচ্ছি, পঞ্চায়েতে ভিভিডি টিমের সাথে কথা বলেছি, আর আমরা চেষ্টা করছি ওখানে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। এবং একজন গ্রুপ ডি কর্মী নাকি ওখানে পেশেন্ট দেখতে এরকম একটা অভিযোগ উঠছে। না না, ওটা ভুল কথা। হয়তো উনি ওষুধ দিয়েছেন, হয়তো সেটা হতে পারে। আমাদের ওখানে অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট নেই, উনি মানে মারা গিয়েছেন, সেই হিসাবে হয়তো ওষুধ দিলেও দিতে পারেন। হয়তো ডাক্তারবাবু যেটা প্রেসক্রিপশন দিয়েছেন সেটা সেই অনুযায়ী হয়তো ওষুধ দিয়েছেন উনি, সেটা হতে পারে। মাঠের ধান মাঠে রয়েছে, কিন্তু শুকিয়ে গিয়েছে ধান গাছ। দেখুন একবার মালদার ছবি। শুধু এই জায়গাটুকুই নয়, প্রায় 400 বিঘে জমি ফেটে চৌচির ফুটি ফাটা হয়ে রয়েছে। এই 400 বিঘা জমি মানে কয়েকশো চাষি, কয়েকশো কৃষক, তারা ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু কেনই বা মাঠে শুকিয়ে যাচ্ছে ধান গাছ, কেনই বা এরকম ফুটি ফাটা চেহারা চাষের মাঠের? তার কারণ 1.5 মাস ধরে টাঙ্গন নদীর জলসেচ প্রকল্প বন্ধ। যে জলসেচ প্রকল্পের উপর বড় ভরসা এই কৃষকদের, চাষ করতে গিয়ে দেখছেন সেই জল প্রকল্প বন্ধ। তো এই জলসেচ প্রকল্প বন্ধ কেন? আমার সঙ্গে সেবক রয়েছেন মালদা থেকে, সরাসরি সেবক। 1.5 মাস ধরে জলসেচ প্রকল্পের কাজ বন্ধ কেন? একদমই দেখো, মালদহের হবিবপুরের এই যে এলাকা আইহ পঞ্চায়েতের, একটা কিন্তু একটা বিস্তৃত কৃষি অঞ্চল, যেখানে ফসলি জমি, প্রচুর উর্বর জমি, ধান চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন কয়েকশো কৃষক, এবং তাদের বড় ভরসা টাঙ্গন নদীর এই জলসেচ প্রকল্প। সেই জলসেচ প্রকল্প 1.5 মাস ধরে অকেজো হয়ে রয়েছে। মেরামত করার কথা, মেরামত কাজের নামে পাইপ বিভিন্ন জায়গায় খুলে রাখা হয়েছে, কিন্তু সেগুলি আর সংযুক্ত করা হয়নি, সেগুলি আর চালু মতো অবস্থায় নেই। এই অবস্থায় আজ কাল করে অপেক্ষা করে করে কৃষকদের মাথায় হাত, কারণ অনেকেই ঋণ নিয়ে চাষ করছিলেন। তারা বলছেন গত 15 দিনে মালদায় ভারী বৃষ্টি হয়নি, ফলে আকাশের বৃষ্টি তাও নেই, আবার জলসেচ প্রকল্প বন্ধ। সব মিলিয়ে মাথায় হাত, এই কারণেই যে এরপরে জল মিললেও তারা আর ধান চাষ করে লাভবান হতে পারবেন না, ফলে পুরো মরশুমটাই নষ্ট হতে বসেছে। বিপাকে পড়েছেন শয়ে শয়ে কৃষক, এবং তারা কিন্তু এই মুহূর্তে চরম ক্ষুব্ধ, কারণ তাদের অভিযোগ যে জল সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তর যারা প্রকল্পের দায়িত্বে রয়েছে, তারা সময় মতো এত বড় অসুবিধে হতে পারে জানাননি। 1-2 দিন নয়, 1.5 মাস কেটে গেছে, কবে জল আসবে? আর দপ্তরের সঙ্গে আমরা যখন কথা বলছি, তারা বলছেন আরো 7 দিন সময় লাগতে পারে, তার আগে জল মিলবে না। কারণ ওয়ার্ক অর্ডার, মালপত্র কেনাতেই অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। এখন বাড়তি লোক লাগিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে প্রকল্পে গতি আনা যায়, কিন্তু কৃষকেরা বলছেন 2-4 দিনে জল না পেলে মাঠেই শুকিয়ে নষ্ট হবে ধান। ধন্যবাদ। ধানগুলো মরে যাচ্ছে। কি কারণে? জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্ক্রিমটা ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্ক্রিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে, পাইপ টাইপ খুলে রাখছে, কাজ করছে না। এই জলটা কোথা থেকে আসে? এই আমাদের টাঙ্গন নদীর থেকে। সমস্যা জল আমরা পাচ্ছি না, আমাদের ধান মরে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? 18 মাসের প্রথম থেকে। জল আসছে না কেন? সরকারি প্রকল্প যেটা জল স্কিম থাকে, পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না। সিজন রাইতে মাঠ হয়ে গেল, ধান হবে না মনে হচ্ছে। না এরকম হতে গেলে ধান না, ওই যে সাদা হয়ে গেছে মাটি, ওই যে বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্কস কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। এখন কাজ চলছে, এবার কাজ করতে গেলে তো সময় দিতেই হবে। ধান ওঠার পরেই আমাদের ওয়ার্ক অর্ডার হয়েছে, তারপরে পাইপ মানে মেটেরিয়াল কেনা হয়েছে, তারপরে কাজ শুরু হয়েছে। তো আমরা স্পেশাল অ্যাটেনশন নিচ্ছি যাতে লোক বাড়িয়ে কাজটা আরো দ্রুত করা যায়।